আরাকান বা রাখাইন ঐতিহাসিকভাবে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত একটি স্বাধীন রাজ্য ছিল, যার পরিধি ছিল বর্তমান বাংলাদেশের রামু পর্যন্ত এবং উত্তরে ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুর পর্যন্ত। রাখাইনের যেসব অঞ্চলে রোহিঙ্গাদের অবস্থান, সেই সব অঞ্চল এখন আরাকান আর্মির দখলে। বর্তমানে রাখাইনে আনুমানিক ৫-৬ লাখ রোহিঙ্গা অবস্থান করছে, অথচ এর প্রায় দ্বিগুণের বেশি রোহিঙ্গা উদাস্ত হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এমতাবস্থায় সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে তাতে বাংলাদেশ এবং রাখাইনে উভয় দেশেই রোহিঙ্গাদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। যদিও আরাকান আর্মি কি চাচ্ছে তা স্পষ্ট নয়, তবু সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা এবং পুনর্বাসনের বিষয়ে এখন থেকেই বাংলাদেশের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ গ্রহণ করা জরুরি। সে উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে রাখাইনে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে রোহিঙ্গাদের নিজ ভিটেমাটিতে পুনর্বাসনের বিষয়টি আরাকান আর্মির উপরই সম্পূর্ণ নির্ভর করবে। এমনকি মিয়ানমার সরকারও যদি ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়, তাহলেও আরাকান আর্মির অনুমোদন ছাড়া তা সম্ভব হবে না। ৩ বছর আগেও রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব ছিল নমনীয় এবং তাদের নাগরিক হিসেবে স্বীকার করে নিতে তাদের কোনো আপত্তি ছিল না। আরাকান আর্মির প্রধান জেনারেল থোয়াইম রানাইং বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে কথা বলেছিলেন। ২০২২ সালের জানুয়ারিতে ঢাকার এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমরা রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকার স্বীকার করি, তবে কয়েকটি কথায় এরকম সমস্যার উত্তর দেওয়া মুশকিল। এটা এত বড় সমস্যা যে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশও একা সমাধান করতে পারবে না। আমাদের জন্য এটা একটা বড় ইস্যু। বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আমরা কাজ করতে চাই। বাংলাদেশের তৎকালীন সরকার তার সেদিনের কথায় কোনো আগ্রহ দেখায়নি। এ ব্যাপারে তাদের সঙ্গে গোপনেও কোনো যোগাযোগ করেনি। জেনারেল নাইং এর সঙ্গে বাংলাদেশের সরকারের যোগাযোগ ঘটছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সেদিন বলেছিলেন, আমরা চেষ্টা করেছি নানা সময়ে, প্রত্যাশিত সাড়া পেয়েছি বলতে পারবো না। আমার দিক থেকে সিদ্ধান্ত রয়েছে বাংলাদেশের নীতি নির্ধারকদের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনার। আমরা যথাযথ সাড়ার অপেক্ষায় আছি। বাংলাদেশ থেকে সাড়া না পেলেও তিনি হতাশ হননি। আশা ব্যক্ত করে তিনি সেদিন বলেছিলেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে ইচ্ছুক। বিশেষভাবে চাই বাংলাদেশের মানুষ আমাদের সংগ্রাম সম্পর্কে প্রকৃত তথ্য জানুক। আমাদের সঙ্গে সম্পর্ক নিয়ে তারা ভাবুক সেই সম্পর্ক হতে পারে রাজনৈতিক, তার সাথে সেই সম্পর্ক হতে পারে অর্থনৈতিকও। ৩ বছর আগের আরাকান আর্মির অবস্থান এখনো একই থাকবে সে কথা বলা বোধহয় ঠিক হবে না। এরই মধ্যে বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশেই রাজনৈতিক পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে। তবে আরাকান আর্মির বর্তমান সাফল্য রোহিঙ্গাদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তাতে তাদের দুর্ভোগ বাড়াবে বলেই মনে হয়। বর্তমান পরিস্থিতি তাদের জন্য বিপর্যয় বটে। রাজনৈতিক কৌশলে ভুল চাল দিয়ে নিজেদের বিপদ যেন নিজেরাই ডেকে এনেছে। যে জান্তার বুলেট ও বায়োনেটের শরীর ঝাঁঝরা হয়েছে, যে জান্তা গোষ্ঠীর হাতে মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে, বাস্তুভিটা থেকে উৎখাত হয়েছে, সেই জান্তার ডাকেই তারা কোন বিবেচনায় আরাকান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরেছে তা বোধগম্য নয়। নিরাপদ পুনর্বাসন নাকি নাগরিকত্বের স্বীকৃতির টুপের ফাঁদে তারা পা দিয়েছে? ৪০ বছরে যা হয়নি তা ভবিষ্যতেও যে হবে সে নিশ্চয়তা তারা কাদের কাছে পেল? যে ভুল তারা করেছে তার কিছুটা মাসুল তো তাদেরকেই দিতে হবে। এ ব্যাপারে অবশ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে ভুল শেখ হাসিনা করে গেছেন সে ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে ডক্টর ইউনূস সরকারকে সতর্ক থাকতে হবে। যে করেই হোক এ সরকারকে আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করতেই হবে। শুধু যোগাযোগ স্থাপন করলেই চলবে না, এ যোগাযোগ অব্যাহত রাখতে হবে। তবে এজন্য সরকারকে রাখাইন সম্প্রদায়কে তাদেরকে যুক্ত করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। সম্পর্ক ভালো করার জন্য ব্যবসা বাণিজ্য বৃদ্ধির প্রয়োজন পড়বে। প্রয়োজনে কিছু সুবিধা দিয়ে হলেও আরাকান আর্মির আস্থাকে ফিরিয়ে আনতে হবে। জেনারেল নাইং নিজেও জানেন তারা অভ্যন্তরীণ সার্বভৌম কিংবা পূর্ণ স্বাধীনতা যে পথে এগিয়ে যাক না কেন, নিজ ভূখণ্ড পুনর্গঠনে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন পড়বে। আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশকে মিয়ানমার সরকারের সঙ্গেও গ্রহণযোগ্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। রাখাইনের বর্তমান বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মিয়ানমার সরকারের সঙ্গে নতুন করে বোঝাপড়ার দরকার আছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলের ক্ষেত্রেও যোগাযোগ বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের আগের বিদেশ নীতির পরিবর্তন করতে হবে। রোহিঙ্গা সমস্যার প্রকৃত সমাধান চায় এমন বন্ধু রাষ্ট্রকে সঙ্গী করতে হবে। সম্প্রতি রোহিঙ্গাদের উপর আন্তর্জাতিক সম্মেলন করার বিষয়ে জাতিসংঘে যে প্রস্তাব গৃহীত হয়েছে বাংলাদেশ তার পূর্ণ সুযোগ নিতে পারে। অতএব সময় নষ্ট না করে মিয়ানমার সরকার, আরাকান আর্মি এবং আন্তর্জাতিক মহলের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে
কার্যকর কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। বর্তমানে মিয়ানমারের রাখাইন এলাকা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলে। 2023 সালের নভেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে রাখাইনের 17টি শহরের ভেতরে 14টি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। দখল করা শহরের মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মংডু, বুথিডাং এবং চীন রাজ্যের পালেতোয়া শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। যদিও পালেতোয়ার সঙ্গে ভারতেরও সীমান্ত রয়েছে, এই 3টি শহর দখল নেওয়ার পর বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। আরাকান আর্মি প্রচন্ড লড়াই শেষে গত 20 ডিসেম্বর আন শহরে অবস্থিত জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় সামরিক সদর দপ্তর দখল করে নেয়। ফলে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো মিয়ানমার সামরিক জান্তা। মিয়ানমারের জান্তা আগের মতো আর ক্ষমতাধর নেই। বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে জান্তা বাহিনী এখন কোণঠাসা। তবে সীমান্ত অঞ্চল ও রাজ্যের অধিকাংশ শহরের নিয়ন্ত্রণ হারালেও রাখাইনের রাজধানী আকিয়াব, মুনাং ও কাইয়াকফু এখনও নিজেদের দখলে রেখেছে জান্তা সরকার। এই 3টি শহরই অর্থনৈতিকভাবে রাখাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। সামরিক জান্তা এখন আকিয়াব দখল রাখার চেষ্টা করছে। আকিয়াবের পার্শ্ববর্তী নদী পথগুলো বন্ধ রেখে ছোট ও মাঝারি শক্তির জাহাজ দিয়ে এ শহরটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পর অতি অল্প সময়ের মধ্যে আরাকান আর্মি রাখাইনের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল। জনগণের সর্বাত্মক সমর্থন পেয়ে রাখাইনে তারা পূর্বের মতো আবারও স্বাধীন রাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেছে। মানুষের প্রবল সমর্থন আছে বলেই আরাকান আর্মি রাখাইনের প্রায় 80% এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। ইতোমধ্যেই তারা ওই সব এলাকায় নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে। বিচার ব্যবস্থা ও কর ব্যবস্থাপনাও তৈরি হচ্ছে। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন পুলিশ বাহিনীর প্রশিক্ষণেরও ব্যবস্থা গ্রহণ করছে। 1990 সালের আগে রাখাইন আরাকান নামে পরিচিত ছিল। এখানকার প্রধান জনগোষ্ঠী হলো আরাকানি। ধর্মে তারা থেরোবাদী বৌদ্ধ, তবে তারা নিজেদেরকে মিয়ানমারের মূল ভূখণ্ডের বৌদ্ধদের থেকে আলাদা দাবি করে। রাখাইনে মুসলমানদের আগমন ঘটে 8ম শতাব্দীতে, যাদের সংস্পর্শে এখানকার বহু নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। উত্তর রাখাইন প্রভাবিত হয়েছিল চট্টগ্রাম, মংডু এবং কক্সবাজার অঞ্চলে আরব বণিকদের বাণিজ্যের পরিধি বৃদ্ধি করার সময় থেকে। আরাকান এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল। 1784 থেকে 85 সালের যুদ্ধে তৎকালীন বার্মার অধীন হয় আরাকান। তারপরে ইংরেজদের হাতে চলে যায় পুরো বার্মা। তারপর ব্রিটিশ ইন্ডিয়ার একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় আরাকান। 1948 সালে স্বাধীনতা লাভের পর বার্মার নতুন ফেডারেল প্রজাতন্ত্রে আরাকান একটি বিশেষ অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। দেখুন, আরাকান আবার পুনরায় স্বাধীন হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রামের পাশেই নতুন রাষ্ট্রটি তৈরি হচ্ছে। বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত্রুতায় পরিণত হয়েছে। এখন আরাকান দেশটিও যদি বাংলাদেশের শত্রুতে পরিণত হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই যে কোনোভাবেই হোক আরাকানকে হাতে রাখা বুদ্ধিমানের কাজ, কারণ তাদেরও বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকবে। সুতরাং বাংলাদেশ যদি তাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, তাহলে অবশ্যই তারা তাতে সায় দেবে এবং বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতায় আসবে। চীন যেমন জান্তা সরকার এবং আরাকান আর্মি দুইটাকেই তাদের হাতে রেখেছে, বাংলাদেশকেও একইভাবে জান্তা সরকার এবং আরাকান আর্মি এই দুইটাকে হাতে রাখতে হবে। তারাও বাংলাদেশের বন্ধুত্ব চাইবে, তা না হলে টিকে থাকা তাদের পক্ষেও মুশকিল হবে। কারণ 2025 সালে এসে সামরিক সক্ষমতায় মিয়ানমার থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ, যার ফলে বাংলাদেশকে তারা সমীহ করে চলতে বাধ্য হবে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।